কিভাবে কমতে পারে নারীর প্রতি এই নির্যাতন? আরজিকর হাসপাতালে নৃশংস বর্বরোচিত এক নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার গোটা দেশ। আন্দোলনে চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তারপরও নারী নির্যাতন কমেনি। কখনো নারী ধর্ষণ, ধর্ষণের পর খুন, নারী পাচার, কন্যা ভ্রূণ হত্যা, বধূ নির্যাতন প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটেই চলেছে। কিন্তু এভাবেই কি চলতে থাকবে? আমাদের এই বাংলায় মাতৃশক্তিকে আমরা দেবীর স্থানে বসিয়েছি। দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হই, উৎসবে মেতে উঠি। দেবী প্রতিমার কাছে ফুল বেলপাতা নিয়ে প্রার্থনা বা অঞ্জলিতে মেতে উঠি আমরা। কিন্তু তারপরও মাতৃশক্তির প্রতিনিধি বিভিন্ন নারীর উপর একের পর এক নির্যাতন ঘটে চলেছে। এমনকি শিশুকন্যারাও বাদ যাচ্ছে না। শিশুকন্যাদের উপরও বিকৃত মানসিকতার কিছু মানুষরূপী পশু যৌন নির্যাতন ঘটিয়ে চলেছে। আমাদের প্রশ্ন হলো, কিভাবে এই ভয়ানক ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো? নারী এবং পুরুষ নিয়ে এই সভ্যতা, এই প্রকৃতি পুরুষ উভয়ই উভয়ের পরিপূরক। এই সৃষ্টি, এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে উভয়েরই সুস্থ বিজ্ঞানসম্মত সহাবস্থান প্রয়োজন। কিন্তু নারীর ওপর অত্যাচার চালিয়ে যেতে থাকলে তো এই সভ্যতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। নারী এবং পুরুষের জননেন্দ্রিয় সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের প্রজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জননেন্দ্রিয়ের পাশবিক ব্যবহার এবং সেই জননেন্দ্রিয় বিষয়ক শিক্ষা না নিয়ে সেই জননেন্দ্রিয়কে বিপথগামী করে তুললে তার ভয়াবহ অন্ধকার পরিণাম নেমে আসবে মনুষ্য জাতির ওপর। নারীর সংখ্যা কমে আসতে থাকলে, নারীর শিক্ষা, নারী শক্তি বৃদ্ধি না হলে পৃথিবী আরো অসহনীয় হয়ে উঠবে। পৃথিবী হয়ে উঠবে অন্ধকারময়। নারীর প্রতি অত্যাচারী মহিষাসুর বা অসুররাজ প্রাধান্য পেলে পুরুষ সমাজও পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে। আজ দেখুন স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশনের বিশিষ্ট সমাজসেবী এবং সমাজতত্ত্ব বিশারদ তরুণ মাইতির কিছু বক্তব্য। মানসিক স্বাস্থ্য নিয়ে বর্তমানে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তরুণ বাবুরা। সম্প্রতি এনজেপি গেট বাজারের যুবভারতী ক্লাব চত্বরে মানসিক স্বাস্থ্য নিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হলে সেখানে কি বললেন তরুণবাবু, চলুন শোনা যাক। সারা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে গেছে। আজকে পৃথিবীর বাইরের মানুষ এই যে সমস্যা, যে মূল কেন্দ্রবিন্দুতে এখনো পর্যন্ত সেটাকে চিহ্নিতকরণ করা যাচ্ছে না। তারপরেও এই কয়েকদিনের মধ্যে, কালকে আমি দেখছিলাম যে প্রতি 15 মিনিটে একজন করে ধর্ষিতা হচ্ছে আমাদের দেশে। আমরা এত কিছু করার পরে মানুষের এই যে বিকৃত মানসিকতাকে আমরা পরিবর্তন করতে পারছি না। তার কারণগুলি কি কি? তার কারণ অনেকগুলি আছে। কালকে আমরা আমাদের স্টাফদের সঙ্গে বসেছিলাম যে তোমাদের কি মনে হচ্ছে, কিন্তু আমি মোট 42টা কারণকে চিহ্নিতকরণ করেছি যে এই ধরনের কাজের জন্য 42 রকমের কারণ দায়ী আছে, একটা দুটো কারণ নয়। এবার কার ক্ষেত্রে কোন কারণ বা কোন একাধিক কারণ দায়ী হবে আমি কিন্তু বলতে পারবো না। কিন্তু মানসিক স্বাস্থ্যদের প্রত্যেক মানুষের এখন ভালো নেই। যার পয়সা আছে তারও ভালো নেই, যার পয়সা নেই তারও ভালো নেই, যে মাঝামাঝি আছে তারও ভালো নেই, যে খেলাধুলো করছে তারও ভালো নেই, যে খেলতে পারছে না তারও ভালো নেই, যা ছেলে মেয়ে আছে তারও ভালো নেই, যা ছেলে মেয়ে নাই তারও ভালো নেই। অর্থাৎ মন যদি থাকে তার সমস্যা থাকবে। আর প্রত্যেকের মনের মধ্যে এত বেশি জঙ্গল ঢুকে আছে, সেই জঞ্জাল পরিষ্কার করতে আমরা কিছুতেই পাচ্ছি না। দেখা যাবে এক একজনের মনের ভেতরে ঢুকলে লরি লরি জঙ্গল বের করে নিয়ে আসা যাবে। তো আবার অনেক দিনের জঙ্গল তো অনেক টেনে টেনে বের করতে অনেক অসুবিধা হবে। সুতরাং কেউ মন থেকে বলে না যে আমার সমস্যা আছে, আমার তো কিছু নেই, কে বলছে আমি কিছু নেই। আপনি হাসতে পারেন, হ্যাঁ হাসুন বলে তাকে যদি কোনো প্রশ্ন করি সে কোনো প্রশ্নের উত্তর দেবে না তা না, কিন্তু সেই প্রশ্নের উত্তর তার সঠিকভাবে জানা নেই। প্রত্যেক যে পরিবারগুলোতে ছেলে মেয়ে আছে, আজকে ছেলে মেয়েরা সুইসাইড করতে যাচ্ছে, আজকে ছেলে মেয়েরা ছোটো মেয়েরা বিয়ে হয়ে যাচ্ছে, যেখানে যাচ্ছে কাল বিয়ে হয়ে যাচ্ছে। আরে মেয়েগুলো ছোটো মেয়েরা বিয়ে হবে নাকি বড় মেয়ের বিয়ে হবে? তো বিয়ে হয়ে যাচ্ছে, তার মা বাবা কী করছে, তার যে পারিপার্শ্বিক অবস্থা কি করছে, সব জায়গায় যে সমস্ত সমস্যা হচ্ছে। আমাদের আজকে বা কালকে 2-3টে কেস এসছে যে কুমারী প্রেগনেন্ট হয়ে গেছে। আর কুমারী প্রেগনেন্ট মানে যে তার বিয়ে হয়নি, প্রেগনেন্ট হয়ে গেছে। তাতে আমাদের যদি সারা পৃথিবীতে যদি গুগল সার্চ করে দেখে, একটা দেশ আছে, যে আমি যদি ফ্রান্সের কথা বলি, সেখানে প্রায় 60% যারা বিবাহিত হয়নি তাদের বাচ্চা হয়ে গেছে। আর সেটাই তাদের হচ্ছে একটা অবস্থা, তারা লং টার্ম কারোর সঙ্গে কেউ থাকতে চায়। তারপরে বেলজিয়াম আছে, তারপরে অনেকগুলো দেশ আছে। ইউটিউবে দেখছে, উৎসাহিত হচ্ছে তারা, বলে তারা আজকে এই যে প্রবণতা বাড়ছে, তো কে তাকে আটকাতে যাবে? যে আটকাতে যাবে নেশা, যে আটকাতে যাবে তাকে গুলি করে দিবে, যে আটকাতে যাবে তার ঘর ভেঙে দিবে, যে আটকাতে যাবে তাকে রাস্তায় ধরে হেনস্থা করবে,
যে আটকাতে যাবে তার মেয়েকে হেনস্থা করবে, যে আটকাতে যাবে তার বউকে হেনস্থা করবে, তাহলে যা হচ্ছে তাই হচ্ছে। বলে আমরা যারা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আমরা যারা সমাজকর্মের সঙ্গে যুক্ত আছি, আমরা তো একবারে চুপ করে বসে থাকতে পারবো না। আবার সব ছেলে মেয়ে যে দলে 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 নাইটে রাতে মেয়েরা দখল নিচ্ছে, এই যদি দখল যদি নিতে পারতো তাহলে আমাকে সমাজকে অনেকটা শুধরাতে সাহায্য করতো। শুধু যুব ভারতী নয়, শুধু ডব্লিউএচএ নয়, শুধু সিনি নয়, শুধু আমাদের সূর্যনগর নয়, শুধু আমাদের কি যেন ফাউন্ডেশন অনেকগুলো আছে, তারা নয়, আমাদের যদি সবাই যদি সমবেতভাবে আমরা শিলিগুড়িতে, তবু তো আমরা স্বেচ্ছাসেবী সংস্থাগুলো একত্রে কাজ করতাম। এই অবস্থা তো অন্য কোথাও দেখা যায় না সাধারণত। তার সঙ্গে মারপিট, তার সঙ্গে গণ্ডগোল, সেগুলো তো লেগেই আছে। সুতরাং মনের স্বাস্থ্য আমরা নিয়ে কাজ করছি। আমি যুবভারতীকে আমি আমার কি বলবো, আমাদের সংস্থার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারাও তার প্রিমিসিসটা আমাদের দিয়েছেন। প্রতি সোমবার কাউন্সিলিং হয়, অনেক পরিবার এখানে আসে, কাউন্সিলিং করে নিয়ে যায়। অঞ্জলি হচ্ছে আমাদের কাউন্সিলর, ও একটা অ্যাডভান্স সাইকোলজিক্যাল কোর্স করেছে, কাউন্সিলিং কোর্স করেছে। তারপরে অনেকগুলো কেস ওকে দেখানো হয়েছে এবং আজকে আমরা 264 জনকে আমরা চিহ্নিত করেছি যারা মানসিকভাবে বিকারগ্রস্ত, যাকে বলছি মেন্টাল ইলনেস তাদের মধ্যে আছে। তাদেরকে আমরা কাউন্সিলিং করে, ট্রিটমেন্ট করে তাদের 154 জনের কাছাকাছি তাদেরকে মেন স্ট্রিমিং করতে পেরেছি। তাও সবার সহযোগিতায় আমরা তাদেরকে মেন স্ট্রিমিং করতে পেরেছি। এটা একটা আমাদের কাছে একটা মাইলস্টোন বলতে পারি, যে এত কম সময়ের মধ্যে মানসিক যারা, আমি দু একটা ঘটনা বলবো। একটা মেয়ে আছে আমাদের 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 ফাঁসি দেওয়াতে, সে মেয়েটাকে পায়ে বেঁধে রাখতো, তার গোটা গায়ে কিছু রাখতো না, সে খুব চিৎকার চেঁচামেচি করতো, গালিগালাজ করতো। তাকে সে কেউ পাড়ার লোক ভাবতো যে একে বাঁচিয়ে রেখে লাভ নেই, এত টাকা বেঁধে রাখা হয়েছিল। কিন্তু তাকে আমাদের যখন খবর দেওয়া হলো, আমাদের অঞ্জলি গিয়েছিল, আমাদের শত্রু গিয়েছিল, গিয়ে তাদের সঙ্গে কথা বলার পর তাদেরকে কাউন্সিলিং করা হয়, তার পরিবারকে বুঝিয়ে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মেডিকেল কলেজে 1 মাস ছিল। এখন আমি সেদিন ভিজিট করতে গিয়েছিলাম, সে মেয়েটা বিয়ের জন্য ছেলে খুঁজছে। তা কী হলো কেসটা, যে একবারে তাকে বেঁধে রাখা হয়েছিল, তার ভালো হবে বলে কেউ বিশ্বাস করতে পারছিল না। 1 মাসের মধ্যে ভালো হয়ে গেল, 1-2 মাসের মধ্যে ভালো হয়ে গেল। কারণ ছেলে খুঁজছে এখন বিয়ে দিবে বলে, এখন সে একবারে নর্মাল কাজের সঙ্গে যুক্ত হচ্ছে। ফলে তাকে কি করে আমরা এত কম সময় তাকে স্বাভাবিক জীবনে ফিরে দিলাম। আমাদের ঘোষপুকুরে একটা মহিলা ছিল, সে মহিলা কোনোদিন গায়ে কাপড় রাখতো না, গায়ে কাপড় ছাড়া হ্যাঁ করে বাইরে চলে যেত। রান্না বাড়িতে দূরের কথা কোনো কিছু করতো না, কাউকে চিনতো না, করতো না, দেখলে হ্যাঁ করতো, আর জামা কাপড় খুলে দিয়ে রাস্তায় চলে যেত। সেই মহিলাকে ট্রিটমেন্ট করে আজকে তার বাড়ি, সেই মহিলা চা বাগানে কাজ করতে চলে গেছে, বাড়ি রান্না করছে, সব করছে। আগের ঘটনা মনে পড়লে একটু লজ্জা পায়। ফলে এই যে চোখের সামনে এই যে পরিবর্তন দেখতে পাচ্ছি, আমি 2টো উদাহরণ দিলাম, এরকম যতগুলো বলছি ততগুলো উদাহরণ আমাদের কাছে আছে, কর্পোরেশনেও আমাদের উদাহরণ আছে। ফলে আমাদের যারা কর্মীরা নিরলস প্রচেষ্টার মাধ্যমে তাদের বাড়িতে বারবার যাচ্ছে, বারবার এই করছে, কোথাও দরকার হলে আমার কাছে নিয়ে যায়। আমি সব জায়গায় যাই না, সব জায়গায় আমি কাউন্সিলিং করিও না। সুতরাং আমাদের কাউন্সিলর আছে, সেই কাউন্সিলিংটা করছে। ফলে মনের যখন হয় একটা বিহেভিয়ারাল ডিজিজ, একটা হচ্ছে বিহেভিয়ারাল ডিজিজ বলি, একটা মনের যে পরিবর্তনগুলো হচ্ছে আমাদের মধ্যে কার কী আছে আমি দেখে তো বলতে পারবো না, তবে 2-4 জনকে আমি চিনি হয়তো বলে দিতে পারবো, কিন্তু বাদবাকি সবাইকে বলতে পারবো। কিন্তু মন সেই সমস্যা থেকে বেরিয়ে আসা যে সম্ভব, সেটা আমরা প্রমাণ করে দিয়েছি। আর যারা আজকে এখানে এসছে, অনেকেই আমার স্টুডেন্ট আছে, অনেকে আমাদের থেকে আমাদের সেন্ট জনসের ভলেন্টিয়ার আছে, অনেকে আমাদের বিকাশের অর্গানাইজেশন আছে, আর কোথায় কোথায় আমাদের প্রজেক্টের আছে, এবং সব জায়গা থেকে যারা আছে। আমরা এই একদিনের ফলো আপ ট্রেনিংয়ে আমরা খুব জিস করে আজকে আমরা আলোচনা করব, যাতে করে আমরা মেন্টাল হেলথের বেসিক জিনিসটা আমরা বুঝতে পারি, যে ঘটনাবলী ঘটছে তার থেকে বেরিয়ে আসার উপায় কী হতে পারে, কি করলে আমরা এর থেকে বেরিয়ে আসতে পারি। আমরা অনেক পেছনে চলে গেছি, আমরা যদি 1 কদমও এগিয়ে যেতে পারি, আমাদের প্রজন্মকে কিছু আমরা উপহার দিয়ে যেতে পারবো। এই ধরনের যে ঘটনা ঘটছে, তারপরেও তো ঘটনা কত ঘটে যাচ্ছে। সুতরাং ঘটনা ঘটছে, এটা একটা কী বলবো, একটা ওয়েভ বলা যায়। যেমন করোনাতে ওয়েভ এসেছিলো, সেরকম মানুষের মধ্যে এমন মানসিকতা তৈরি হয়েছে, এমনভাবে তারা মানসিকভাবে বিপর্যস্তের মধ্যে চলছে, যাতায়াত করে দিতে পারে,
যেহেতু আমাদের মধ্যে কিছু ডেফিসিয়েন্সি দেখা দিয়েছে, সেগুলো পূরণ না করতে পারলে আমরা পারব না। সেই জন্য আমাদের যাদেরকে আজকে যে কেসটার জন্য দিল্লি থেকে মনোবিদ আনা হয়েছে, মনোবিদরা তাকে জিজ্ঞেস করছে কেন তাদের মনে এরকম হল। নেশা তো সবাই করে, নেশা করলেই কি এরকম করতে হবে, তো কেন, কোন কারণে হচ্ছে? আমরা সেই কারণে আজকে খুব সংক্ষেপে বলবো, যখন আমার প্রেজেন্টেশন দেখাবো তখনই আমি বলতে পারবো যে কি কি করতে পারি আমরা, যা করলে আমরা কিছুটা হলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। ঠিক আছে, হয়ে যায়, আত্মকেন্দ্রিকতা হয়ে যায়, সেলফিশনেস দেখা যায়, যার জন্য সম্পর্ক ভালো না, 3 দিন রাখে, 4 দিন দূর, ওর সঙ্গে এত মিশলাম, কিছু একটা খাওয়ালো না, কিছু একটা দিলেও না, তাই ওর সঙ্গে আর দেখবো না, সময় নষ্ট করবো না, হয়তো এটা হয়, এরকম হয়। তাই সম্পর্ক আমরা ঠিক রাখতে পারি। পরনিন্দা পরচর্চা প্রত্যেকে প্রতিদিন প্রতি সময় করে থাকি। ওর কেন হলো, আমার কেন হলো না, ও কেন দেখতে ভালো, আমি কেন দেখতে ভালো না, ওর কেন পয়সা হলো, আমার কেন হলো না, পরনিন্দা পরচর্চা ব্যস্ত, ওর বউ তার সঙ্গে, তার বউ তার সঙ্গে, তার মেয়ে তার সঙ্গে, এই কথা আলোচনা করতে করতে দিন কাটিয়ে দিলাম, একদিন শেষ করে ফেললাম। পরনিন্দা পরচর্চা আমরা বন্ধ করে দিয়েছি। 4 গেল। 5, পজিটিভ চিন্তা ভাবনা। আমরা সবাই নেগেটিভ চিন্তা ভাবনা বেশি করি, হবে না, পারবো না, যাবো না, খাবো না, এই করবো না, কথাটি বেশি ব্যবহার করার ফলে আমাদের জীবনে দন্তনেকা না হয়ে যাচ্ছে। সুতরাং নেগেটিভ থেকে পজিটিভ যদি না হতে পারি, মানসিক দিক থেকে কোনোদিন আমরা ভালো জায়গায় আমরা পৌঁছাতে পারবো না। এটাকে বলে অ্যাসার্টিভনেস আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। যাই হোক, আমি আমার সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করলাম যে মানসিকভাবে যদি প্রত্যেকটা মানুষকে ঠিক করা না যায়, আজ আমার ঘরে প্রবলেম হয়নি বলে আমি বেরোতে পারছি না, কালকে আমার ঘরেই এই প্রবলেমটা হতে বাধ্য হবে আগামী দিনে। আজকে ছোট ছোট ছেলেমেয়েরা সুইসাইড করছে, ফটফট করে সুইসাইড করে নিচ্ছে, কোনো কিছু না। বৃদ্ধ মানুষগুলো সুইসাইড করছে, তাদের ডিমেনশিয়া হয়েছে, তাদেরকে দেখভাল করছে না, তাদের মনের কথা বুঝতে পারছে না, তারা আজকে সুইসাইড করতে চলে যাচ্ছে। আজকে একাকিত্ব গ্রাস করছে, ছেলেমেয়েরা বাইরে থাকছে, তাই ছেলে মেয়েদের সঙ্গে শুধু টেলিফোনে কথা হয় আর ভিডিওতে করে কথা বলে, ব্যাস হয়ে গেল। এটাই কি রিলেশনশিপ ছিল? এটাই কি মা বাবার উদ্দেশ্য ছিল? এটাই কি সন্তানের? কিন্তু সন্তান বাইরে আছে ক্যারিয়ারের জন্য, তার মা বাবা কে দেখবে? আজকে শিলিগুড়িতে বহু পরিবার আছে, আমার কাছে অনেক ফোন আসে, আমার কাছে অনেকগুলো কেস আসে যে তারা বাড়িদের মধ্যে দুজন প্রথম দুজনে মুখ দেখবে, মুখ দেখতে দেখতে আর কি দেখবে আর ওই সারাক্ষণ থাকে করে যাচ্ছে সারাক্ষণ। তার মনটা কি, তার তো মোবাইলের মন ঢুকে গেছে, তার অস্থিরতা তো মোবাইলের মধ্যে চলে গেছে, কথা বোঝা গেছে? সেই জিনিসগুলোকে আমরা কি করে বের করতে পারি? আমরা আজকে যারা এখানে কী বলবো ট্রেনিং নিয়ে যদি সে বুঝতে পারে, তাহলে তাদেরকে আমরা সার্টিফিকেট দেবো। যারা ফলো আপ ট্রেনিং, এর একটা অনেক দিনের ডিমান্ড ছিল যে আমরা ট্রেনিং নিয়েছি, আমাদের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আমরা দেবো আজকে প্রত্যেককে। আমরা সেই সার্টিফিকেট নিয়ে এসেছি, ফলে আমরা ভালো করে শিখে দেবো এবং সময়টাকে ভালো করে ব্যবহার করবো। সবাইকে ধন্যবাদ, নমস্কার।